প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে রয়েছে সিলেট বোর্ড 2023 সালে এইচএসসি পরীক্ষায় আগত ইংরেজি প্রথম পত্র প্রশ্ন এবং তার সমাধান। আশা করি এই প্রশ্ন এবং তার সমাধান ইংরেজিতে ভালো প্রস্তুতি নিতে তোমাদের জন্য সহায়ক হবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নগুলো সমাধান করি। মোট 3টি প্যাসেজ রয়েছে। 3টি প্যাসেজই তোমাদেরকে অর্থসহ পড়ে শোনানো হবে, যাতে করে পরবর্তীতে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা যেন খুব সহজেই অ্যান্সার করতে পারো। চলো প্রথম প্যাসেজটি আমরা শুরু করি। এডুকেশন গিভস আস নলেজ অ্যান্ড এ সেট অফ এবিলিটিস টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ। শিক্ষা আমাদেরকে দিয়ে থাকে নলেজ এবং একগুচ্ছ এবিলিটি, সামর্থ্য, টু ফাংশন, কাজ করতে, মিনিংফুলি, অর্থপূর্ণভাবে, ইন লাইফ, জীবনে। সাচেস, যেমন দ্য এবিলিটি টু ডিসাইড থিংস রেশনালি, বুদ্ধিদীপ্ততার সাথে বিভিন্ন বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে, অ্যান্ড মেক দ্য রাইট চয়েসেস, এবং সঠিক পছন্দ করতে। অ্যাজ উই লার্ন হাউ টু রিড, রাইট অ্যান্ড ডু দ্য বেসিক অপারেশনস অফ অ্যারিথমেটিক, যেহেতু আমরা শিখি কিভাবে পড়তে হয়, লিখতে হয় এবং গণিতের সাধারণ বিষয়গুলো করতে, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, উই গেইন এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স। এগুলো শেখার মাধ্যমে আমরা সেলফ কনফিডেন্সের একটা মাত্রা অর্জন করে থাকি। উই লার্ন টু থিঙ্ক ফর আওয়ারসেলভস, আমরা শিখি আমাদের নিজেদের জন্য চিন্তা করতে, অ্যান্ড আর্টিকুলেট, প্রকাশ করতে, আওয়ার থটস, আমাদের চিন্তাভাবনা। উই পিক আপ স্কিলস টু কমিউনিকেট উইথ আদার্স, আমরা স্কিল অর্জন করি অন্যের সাথে যোগাযোগ করার জন্য, অ্যান্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল, এবং আমাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো ভালোভাবে ব্যবস্থাপনা করতে। এডুকেশন হেল্পস আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, শিক্ষা আমাদেরকে সাহায্য করে স্বাধীনভাবে চিন্তা করতে, অ্যান্ড মেক আওয়ার ওন অপিনিয়ন্স, এবং নিজেদের মতামত তৈরি করতে। অ্যাজ উই নো মোর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, পৃথিবী সম্পর্কে আমরা যখন আরও জানতে পারি, উই অ্যাপ্রিসিয়েট দ্য গুড থিংস ইট অফার্স আস, আমরা ভালো জিনিসের প্রশংসা করে থাকি যেটা শিক্ষা আমাদেরকে দিয়ে থাকে, বাট অলসো বিকাম ক্রিটিক্যাল, কিন্তু আমরা সমালোচনাও করে থাকি, অফ দ্য ডেভিয়েশনস ফ্রম দ্য ভ্যালুস, মূল্যবোধ থেকে বিচ্ছিন্নতা হয়ে থাকলে, ইট ইম্পার্টস, যেটা অর্থাৎ যে মূল্যবোধ শিক্ষা থেকে আসে, অ্যান্ড দ্য রাইজ অফ হার্টরেট অর কনফ্লিক্ট দ্যাট ফলোজ, মূল্যবোধ থেকে বিচ্ছিন্নতা হলে সেখান থেকে তৈরি হয় ঘৃণা এবং সংঘর্ষ। দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাজ ইজ টু গিভ আস অ্যান অ্যাওয়ারনেস অ্যাবাউট আওয়ার সেলভস, প্রথম যে জিনিসটা শিক্ষা করে থাকে সেটা হলো আমাদের নিজেদের সম্পর্কে সচেতনতা দিয়ে থাকে, হুইচ লিডস টু দ্য ডেভেলপমেন্ট আওয়ার পার্সোনালিটি, যেটা ধাবিত করে, পরিচালিত করে আমাদের ব্যক্তিত্ব উন্নয়নে। অ্যাজ উই বিগিন স্কুল, আমরা যখন স্কুল শুরু করি, উই ফিল দ্য নিড টু বিলং টু দ্য ক্লাস অ্যান্ড মেক ফ্রেন্ডস, বন্ধু তৈরি করা এবং ক্লাসে অবস্থান করার গুরুত্ব আমরা বুঝতে পারি। উই দেন এক্সপান্ড আওয়ার সেন্স অফ বিলঙ্গিং টু ইনক্লুড দ্য স্কুল অ্যাট লার্জ, তারপর আমরা সম্প্রসারিত করি আমাদের যে সেন্স রয়েছে সেটাকে, টু ইনক্লুড স্কুল, স্কুলকে অন্তর্ভুক্ত করতে, অ্যাট লার্জ, স্বাধীনভাবে। আওয়ার কমিউনিটি অ্যান্ড ফাইনালি আওয়ার কান্ট্রি, প্রথমে আমাদের কমিউনিটি, আমাদের সম্প্রদায়, সেটা আমরা ইনক্লুড করে থাকি, অর্থাৎ স্কুল থেকে আমরা যেটা শিক্ষা অর্জন করি সেটা কমিউনিটিতে, ফাইনালি আওয়ার কান্ট্রি, তারপর আমরা বৃহৎ আকারে দেশের জন্য সেটা কাজে লাগাই। এডুকেশন দাস প্রিপেয়ার্স এভরি চাইল্ড টু বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দ্য কমিউনিটি, শিক্ষা এভাবেই প্রস্তুত করে প্রত্যেকটি শিশুকে সম্প্রদায়ের একজন অ্যাক্টিভ মেম্বার হতে, অ্যান্ড ওয়ার্ক ফর ইটস ওয়েলফেয়ার, এবং এটার মঙ্গলের জন্য কাজ করতে। এডুকেশন ইজ বিলিভড, শিক্ষাকে বিশ্বাস করা হয়, রিলিজেস আওয়ার পটেনশিয়ালস অ্যান্ড আওয়ার ইনার স্ট্রেংথস, আমাদের যে সম্ভাবনা রয়েছে, আমাদের আভ্যন্তরীণ যে শক্তি রয়েছে সেটাকে বের করে আনে। ইট শার্পেন্স আওয়ার ইন্টেলেক্ট, আমাদের বুদ্ধিদীপ্ততাকে এটা তীক্ষ্ণ করে থাকে, অ্যান্ড ডেভেলপস আওয়ার ক্রিয়েটিভিটি, এবং আমাদের যে সৃজনশীলতা রয়েছে সেটাকে উন্নত করে। অ্যাজ উই আর টট টু রিজন ওয়েল, যেহেতু আমাদেরকে ভালো যুক্তি শেখানো হয়, অ্যান্ড ফাইন্ড সলিউশনস টু দ্য প্রবলেমস অফ লাইফ, আমরা জীবনের সমস্যাগুলোর সমাধান খুঁজে পাই। উই বিকাম প্রোডাক্টিভ মেম্বার্স অফ সোসাইটি, আমরা হয়ে যাই সোসাইটির একজন প্রোডাক্টিভ মেম্বার,
কার্যকরী সদস্য। এডুকেশন বাই ডেফিনিশন ইজ প্রগ্রেসিভ অ্যান্ড লিবারেল। সংজ্ঞাগতভাবে শিক্ষা হলো উন্নয়নমূলক এবং উদার। টিচিং আস টু রেসপেক্ট হিউম্যান ডাইভার্সিটি, আমাদেরকে শিক্ষা দেয় মানুষের মধ্যে যে বৈচিত্র্যতা রয়েছে সেটাকে সম্মান করতে, অ্যান্ড কালচারাল অ্যান্ড রিলিজিয়াস ডিফারেন্সেস, সাংস্কৃতিক যে পার্থক্য রয়েছে, ধর্মীয় যে পার্থক্য রয়েছে সেটাকেও সম্মান করতে। ইফ অল অফ আস প্র্যাকটিস দিস ভ্যালুস ইন লাইফ, এই জিনিসগুলো যদি আমাদের সবাই আমাদের জীবনে প্র্যাকটিস করি, চর্চা করি, দ্য ওয়ার্ল্ড বিকামস এ মাচ হ্যাপিয়ার প্লেস, পৃথিবী হয়ে যাবে আরও একটি সুখের জায়গা। এডুকেশন অলসো ফস্টার্স ক্রিটিক্যাল থিঙ্কিং, শিক্ষা লালন করে থাকে ক্রিটিক্যাল থিঙ্কিং, জটিল চিন্তাভাবনা, অ্যান্ড প্রোভাইডস আস, এবং আমাদেরকে দিয়ে থাকে এ সেট অফ কম্পিটেন্সিস, এক সেট দক্ষতা, ইনক্লুডিং তার ভিতরে রয়েছে লাইফ স্কিলস, জীবনের যে স্কিলগুলো দরকার সেগুলো, দ্যাট ইনেবল আস, যেটা আমাদেরকে সক্ষম করে টু বিকাম কম্পিটিটিভ, প্রতিযোগিতামূলক হওয়ার জন্য, ইভেন ইন দ্য মোস্ট চ্যালেঞ্জিং অফ সার্কামস্টেন্সেস, অর্থাৎ আমাদের চারপাশে যে চ্যালেঞ্জিং পরিবেশ রয়েছে সেখানেও প্রতিযোগিতামূলক হওয়ার জন্য আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে। এডুকেশন অলসো টিচেস আস টু অ্যাপ্রিসিয়েট বিউটি অ্যান্ড দ্য বাউন্টিস অফ নেচার, শিক্ষা আমাদেরকে এটাও শিক্ষা দিয়ে থাকে প্রকৃতির যে সৌন্দর্য রয়েছে এবং উপহার রয়েছে সেটারও প্রশংসা করতে। স্কুল হাউএভার ইজ নট দ্য অনলি প্লেস হোয়ার এ চাইল্ড গেটস এডুকেশন, স্কুল যাই হোক একমাত্র স্থান নয় যেখান থেকে একটা শিশু শিক্ষা অর্জন করে থাকে। এ বাংলা পোয়েম টেলস আস দ্যাট, একটি বাংলা কবিতা রয়েছে সেটা আমাদেরকে বলছে যে নেচার ক্যান বি আওয়ার বেস্ট টিচার, প্রকৃতি হতে পারে আমাদের ভালো একজন শিক্ষক। হেয়ার আর এ কাপল অফ লাইন্স ফ্রম দ্য পোয়েম ইন ইংলিশ ট্রান্সলেশন, সেই কবিতা থেকে এখানে কয়েকটি লাইন রয়েছে যেটার ইংরেজি অনুবাদ হলো, দ্য স্কাই হ্যাজ টট মি টু বি লিবারেল, আকাশ আমাকে শিক্ষা দিয়েছে লিবারেল হওয়ার জন্য, উদার হওয়ার জন্য। দ্য উইন্ড হ্যাজ গিভেন মি দ্য মোটো টু বি ইন্ডাস্ট্রিয়াস, আর বাতাস আমাকে মূল মন্ত্র দিয়েছে পরিশ্রমী হওয়ার জন্য। এ দুটি লাইন হলো সেই বাংলা কবিতার ইংরেজি অনুবাদ। ইফ উই ক্যান মেক নেচার আওয়ার ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড, নেচারকে যদি আমরা ফ্রেন্ড বানাতে পারি, ফিলোসোফার বানাতে পারি, গাইড বানাতে পারি, অর্থাৎ বন্ধু, দার্শনিক এবং পথ প্রদর্শক বানাতে পারি, উই ক্যান লার্ন লেসন্স অ্যাবাউট লাইফ, আমরা জীবন সম্পর্কে শিক্ষা অর্জন করতে পারি, দ্যাট কম্বাইন্ড উইথ হোয়াট আওয়ার স্কুলস টিচার্স, যেটা স্কুল আমাদেরকে যা শেখায় তার সাথে মিলিত হয়ে উইল প্রিপেয়ার আস, আমাদেরকে প্রস্তুত করবে ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য। প্যাসেজটি এখানেই শেষ হলো। আমরা এখন এমসিকিউগুলো দেখব। অ্যাট লার্জের দুটি অর্থ রয়েছে, একটি হলো জেনারেলি, আরেকটি হলো স্বাধীনভাবে, তাহলে উত্তরটি এখানে পাওয়া যাচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি। অ্যারিথমেটিক গণিত, সুতরাং উত্তর হবে ম্যাথমেটিক্স। স্কাই আমাদেরকে শিক্ষা দেয় টু বি লিবারেল হওয়ার জন্য, সুতরাং উত্তর হবে লিবারেল। ইম্পার্টিং এডুকেশন টু দ্য কমন মাস লিডস এ কমিউনিটি টু প্রসপারিটি, সমৃদ্ধতার দিকে ধাবিত করে শিক্ষা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। সেলফ কনফিডেন্স হলো কিসের আউটকাম? দ্য উইন্ড ইন্সপায়ার্স আস টু বি ইন্ডাস্ট্রিয়াস, বাংলা কবিতার ইংরেজি অনুবাদ অনুযায়ী আমরা জানতে পেরেছি বাতাস আমাদেরকে মূল মন্ত্র দেয় পরিশ্রমী হওয়ার জন্য। ফাংশন মানে কাজ করা, টু ওয়ার্ক। এই প্যাসেজে ডিসক্রাইব করা হয়েছে দ্য পারপাস অফ এডুকেশন। কম্পিটেন্সিস মানে হলো যোগ্যতা, দক্ষতা, ক্যাপাবিলিটিস। এডুকেশন সাপোর্টস আস টু চুজ, রং এর ভিতর থেকে রাইট খুঁজে বের করা, অর্থাৎ ভুল থেকে সঠিকটা খুঁজে বের করা। 10টি এমসিকিউ এখানেই শেষ, তারপর 5টি প্রশ্নের উত্তর, যার জন্য ছিল 15 নম্বর। হোয়াট ডাজ এডুকেশন প্রোভাইড আস, শিক্ষা আমাদেরকে কি দিয়ে থাকে? পুরো প্যাসেজটাই কিন্তু শিক্ষা আমাদেরকে কি দিয়ে থাকে তা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু পুরো প্যাসেজ তো আর লেখা যাবে না, আমরা লিখব এডুকেশন প্রোভাইডস আস উইথ নলেজ অ্যান্ড এ সেট অফ অ্যাবিলিটিস টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ, সাচ এস দ্য অ্যাবিলিটি টু ডিসাইড থিংস রেশনালি অ্যান্ড মেক দ্য রাইট চয়েসেস। এই হলো উত্তর।
আমি এখানে বলেছি প্রোভাইডস, অর্থাৎ প্রশ্নের সাথে মিল রেখেছি, আর আসের পরে একটা উইথ দিয়েছি। এই হলো একটু পার্থক্য। আর কেউ যদি এটাও লিখে দেয় তাও উত্তরটা সঠিক হবে। ডাস এডুকেশন ইনফ্লুয়েন্সেস আস ইন থিঙ্কিং হাউ? শিক্ষা কি আমাদের চিন্তাভাবনায় প্রভাবিত করে থাকে? কিভাবে? হ্যাঁ, শিক্ষা আমাদেরকে প্রভাবিত করে থাকে। সেটা কিভাবে আমরা প্যাসেজ থেকে দেখব। উত্তরটা এখান থেকে শুরু করতে হবে। উই লার্ন টু থিঙ্ক ফর আওয়ার সেলফস অ্যান্ড আর্টিকুলেট আওয়ার থটস। একদম এই পর্যন্ত লিখে দিতে হবে। একটু নিজের ভাষায় গুছিয়ে লিখতে পারলে সেটা হবে আরও ভালো। ডু ইউ বিলিভ দ্যাট এডুকেশন লিডস দ্য পথ টু সোশ্যালাইজেশন? হাউ? তুমি কি বিশ্বাস করো শিক্ষা পরিচালিত করে সামাজিকরণের পথে? কিভাবে সেটা? আমরা এখান থেকে উত্তরটা শুরু করব। ইয়েস, তারপর একটি কমা দিব। আই বিলিভ দ্যাট অথবা উই বিলিভ দ্যাট এডুকেশন লিডস দ্য পথ টু সোশ্যালাইজেশন। তারপর আমরা প্যাসেজে চলে আসব। উই এক্সপান্ড আওয়ার সেন্স, দেন বলবো না। উই এক্সপান্ড আওয়ার সেন্স অফ বিলঙ্গিং টু ইনক্লুড দ্য স্কুল অ্যাট লার্জ, আওয়ার কমিউনিটি। কমিউনিটির শব্দটি যেহেতু আসলো তাহলে এটা সামাজিকরণের সাথে যুক্ত। অ্যান্ড ফাইনালি আওয়ার কান্ট্রি, তারপর দেশ নিয়ে। এডুকেশন দাস প্রিপেয়ার্স এভরি চাইল্ড টু বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দ্য কমিউনিটি অ্যান্ড ওয়ার্ক ফর ইটস ওয়েলফেয়ার। হাউ ডু উই অবটেইন দ্য এবিলিটি টু ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল? কীভাবে আমরা এবিলিটি, সামর্থ্য অর্জন করি আমাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে ভালোভাবে ব্যবস্থাপনা করার? We learn to think for ourselves and articulate our thoughts. We pick up skills to communicate with others and manage our affairs well. তাহলে এই অংশটা হবে ডি নম্বর প্রশ্নের উত্তর। ইলুসিডেট দ্য রোল অফ নেচার অ্যাজ আওয়ার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। প্যাসেজের একদম শেষ দিকে রয়েছে ইলুসিডেট মানে ব্যাখ্যা করো বা পরিষ্কার করো। নেচার আমাদের ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড, এবং এই কথাগুলো কিন্তু এখানে রয়েছে। If we can make nature our friend, philosopher and guide, we can learn lessons about life that combined with what our schools teach us will prepare us for the future. এই হলো উত্তর ই নম্বরের। তাহলে এই হলো 5টি প্রশ্নের উত্তর। 5টি প্রশ্নের উত্তরই কিন্তু প্যাসেজে রয়েছে, জাস্ট একটু বুদ্ধি করে খুঁজে বের করতে হবে। আমরা এখন দ্বিতীয় প্যাসেজটি পড়ব। এই দ্বিতীয় প্যাসেজের উপর ভিত্তি করে ফ্লো চার্ট তৈরি করতে হবে। চলো প্যাসেজটি পড়ি। শেখ কামাল, দ্য ইল্ডেস্ট সান অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ওয়াজ বর্ন অ্যাট টুঙ্গিপাড়া ইন গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট। শেখ কামাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের বড় ছেলে ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছেন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়াতে। হি স্পেন্ট হিজ চাইল্ডহুড দেয়ার। টুঙ্গিপাড়াতেই তিনি তার শৈশবকাল কাটিয়েছেন। কামাল রিসিভড হিজ সেকেন্ডারি এডুকেশন অ্যাট ঢাকাস BAF শাহিন স্কুল, ফ্রম হোয়ার হি পাসড হিজ SSC এক্সামিনেশন। কামাল মাধ্যমিক শিক্ষা অর্জন করেছেন ঢাকার BAF শাহিন স্কুল থেকে, এবং সেখান থেকে তিনি SSC পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। হি ওয়াজ দেন অ্যাডমিটেড টু ঢাকা কলেজ। তারপর তিনি ঢাকা কলেজে ভর্তি হলেন। অ্যান্ড আফটার হিজ HSC এক্সামিনেশন, এবং HSC পরীক্ষার পর হি বিকেম এ স্টুডেন্ট অ্যাট দ্য ডিপার্টমেন্ট অফ সোশ্যোলজি অফ ঢাকা ইউনিভার্সিটি। তিনি ঢাকা ইউনিভার্সিটির সামাজিক বিজ্ঞানের একজন শিক্ষার্থী হলেন। কামাল হ্যাড এ কালারফুল লাইফ মার্কড বাই লাইভলিনেস অ্যান্ড ক্রিয়েটিভিটি। কামালের ছিল একটি রঙিন জীবন যেটা তার প্রাণবন্ততা এবং সৃজনশীলতা দ্বারা চিহ্নিত হয়েছিল। বিসাইডস হিজ একাডেমিক স্টাডিজ, তার প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি হি অলসো পারসিউড হিজ প্যাশন ফর স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস। তিনি চালিয়ে গেছেন তার যে আগ্রহ স্পোর্টসের প্রতি এবং কালচারাল অ্যাক্টিভিটিসের প্রতি সেগুলো। হি ওয়াজ এ ফার্স্ট ডিভিশন বাস্কেটবল অ্যান্ড ক্রিকেট প্লেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ এ স্পোর্টস অর্গানাইজার। তিনি ছিলেন ফার্স্ট ডিভিশন একজন বাস্কেটবল এবং ক্রিকেট প্লেয়ার এবং একজন ক্রীড়া সংগঠকও ছিলেন তিনি। হি ওয়াজ অলসো ইন্টারেস্টেড ইন ক্লাসিক্যাল মিউজিক। ক্লাসিক্যাল মিউজিকেও তার আগ্রহ ছিল। অ্যান্ড বিকেম এ স্টুডেন্ট অফ সায়ানট, এবং সায়ানটের একজন শিক্ষার্থী হলেন টু লার্ন সিতার, সিতার শেখার জন্য
আন্ডার দ্য টিউটেলেজ অফ উস্তাদ ফুল মোহাম্মদ। উস্তাদ ফুল মোহাম্মদের তত্ত্বাবধানে। অ্যাপার্ট ফ্রম সিতার, সিতারের পাশাপাশি কামাল হ্যাড এ প্যাশন ফর পিয়ানো, পিয়ানোর প্রতিও ছিল তার অনুরাগ। হি হ্যাড এ গুড কালেকশন অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অন দ্য সেকেন্ড ফ্লোর অফ দেয়ার হাউস অ্যাট ধানমন্ডি, রুট নং 32। ধানমন্ডির 32 নম্বর বাড়ির সেকেন্ড ফ্লোরে তার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ভালো একটা সংগ্রহ ছিল। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে হলো বাদ্যযন্ত্র। ইট ইজ ওয়েল নোন টু হিজ ফ্রেন্ডস দ্যাট, বন্ধুদের কাছে খুব ভালোভাবেই জানা ছিল, শেখ কামাল ইউজ টু বিগিন হিজ ডে প্র্যাকটিসিং দ্য সিতার। শেখ কামাল তার দিনটা শুরু করতেন সিতার প্র্যাকটিসের মাধ্যমে, অ্যান্ড ডিউরিং দ্য ডে প্লেড বাস্কেটবল অর ফুটবল অর ক্রিকেট, অথবা বাস্কেটবল, ফুটবল অথবা ক্রিকেট খেলার সময় তিনি সিতার প্র্যাকটিস করে দিনটা শুরু করতেন। ইন দ্য ইভিনিং, সন্ধ্যার সময়, হি ওয়াজ অফেন সিন অন এ স্টেজ রিহার্সিং এ প্লে, তাকে প্রায় স্টেজে দেখা যেত তিনি কোনো নাটকের মহড়া দিচ্ছেন। হি টুক পার্ট ইন এ স্টেজ পারফরমেন্স অফ কবর রিটেন বাই প্রমিনেন্ট প্লেরাইট শহীদ মুনির চৌধুরী। বিখ্যাত নাট্যকার শহীদ মুনির চৌধুরী কর্তৃক লেখা কবর কবিতাও তিনি পারফরমেন্স করেছেন। কামাল ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ ঢাকা থিয়েটার, কামাল ছিলেন ঢাকা থিয়েটারের অন্যতম একজন প্রতিষ্ঠাতা। হি ওয়াজ অলসো এ ফাউন্ডার অফ স্পন্দন শিল্পী গোষ্ঠী, স্পন্দন শিল্পী গোষ্ঠীরও তিনি ছিলেন প্রতিষ্ঠাতা, যেটা ছিল এ কালচারাল অর্গানাইজেশন, একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। অ্যান্ড হু ডাজেন্ট নো দ্যাট, এবং কে জানতো না যে শেখ কামাল ওয়াজ দ্য ফাউন্ডার অফ আবাহনী ক্রীড়া চক্র, শেখ কামাল ছিলেন আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা। দ্যাট ইন্ট্রোডিউস, যেটা পরিচয় করে দিয়েছিল মডার্ন ফুটবল, আধুনিক ফুটবলকে, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। এখন প্রশ্নটি আবার পড়তে হবে, কোন দিকটা চেয়েছে সেটা জানার জন্য। বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ, মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস ইন দ্য ফ্লো চার্ট শোয়িং দ্য ইনফরমেশন অ্যাবাউট শেখ কামালস প্যাশন ফর স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস। এটা হলো মূল অংশ। প্রশ্নটা পড়ে মূল অংশটা বুঝতে হবে যে আসলে কি চেয়েছে। অনেক কিছু নিয়ে এখানে কথা হয়েছে, স্পোর্টস এবং কালচারাল অ্যাক্টিভিটিস নিয়ে নোট তৈরি করতে হবে। একটি স্যাম্পল কিন্তু দেওয়া আছে। লাভার অফ ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল মিউজিকের তিনি একজন প্রেমিক ছিলেন, ক্লাসিক্যাল মিউজিককে তিনি পছন্দ করতেন। সবগুলো উত্তর কিন্তু প্যাসেজে রয়েছে। প্যাসেজ থেকে আমরা জানতে পেরেছি তিনি ছিলেন ফার্স্ট ডিভিশন বাস্কেটবল এবং ক্রিকেট প্লেয়ার, তিনি একজন স্পোর্টস অর্গানাইজারও ছিলেন, তিনি ছায়ানটের একজন স্টুডেন্ট ছিলেন, এবং দিনটা শুরু করতেন তিনি সিতার প্র্যাকটিসের মাধ্যমে। সন্ধ্যার সময় তিনি নাটকের মহড়া করতেন। এছাড়াও কিন্তু আরও রয়েছে, তোমার কাছে যদি অন্য কোনো কিছু ভালো লাগে সেটাও দিতে পারো। একটি দেওয়া আছে, বাকি 5টি তোমাকে লিখতে হবে। তবে এভাবে লিখলে হবে না, বক্স করে বক্সের ভিতরে লিখতে হবে। সামারি লিখতে হবে। 3 নম্বর প্রশ্ন, সামারি লিখতে হবে ড্রিম কবিতা থেকে, ল্যাংস্টন হিউজের কবিতা। চলো কবিতাটা আমরা একটু পড়ি। হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে আঁকড়ে ধরো। ফর ইফ ড্রিমস ডাই, কারণ স্বপ্ন যদি মারা যায়। লাইফ ইজ এ ব্রকেন উইংড বার্ড, জীবন হয়ে যাবে ডানাভাঙ্গা পাখির মতো। দ্যাট ক্যান নট ফ্লাই, যেটা উড়তে পারে না। অর্থাৎ কি বলেছেন, স্বপ্নকে ভালোভাবে আঁকড়ে ধরো, কারণ যদি স্বপ্ন মরে যায় জীবন হয়ে যাবে সেই ডানাভাঙ্গা পাখির মতো, যে পাখি উড়তে পারে না। আবারও, হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। ফর, কারণ ওয়েন ড্রিমস গো, স্বপ্ন যখন চলে যায়। লাইফ ইজ এ বারেন ফিল্ড, জীবন হয়ে যায় একটি পরিত্যক্ত জমি। ফ্রোজেন উইথ স্নো, যেটা স্নো দ্বারা, তুষার দ্বারা জমাট বেঁধে থাকে। অর্থাৎ জীবন হয়ে যায় সেই জমির মতো যেখানে কোনো ফসল উৎপাদন হয় না। চলো আমরা সামারিটাও এখানে একটু দেখে নিই। ইন বুথ কোয়াট্রেন্স, কোয়াট্রেন মানে হলো 4 লাইনের যে স্তবক, 4 লাইনের যে প্যারা, সেটাকে কোয়াট্রেন বলা হয়। দ্য পোয়েট রিপিটস হিজ মেইন মেসেজ, হোল্ড ফাস্ট টু ড্রিমস। দুটা স্টেঞ্জাই কিন্তু হোল্ড ফাস্ট ড্রিমস দিয়েই শুরু হয়েছে। হেয়ার ড্রিম মিন্স বিগার গোলস, এখানে ড্রিম বলতে বড় স্বপ্নকে বোঝানো হয়েছে, আকাঙ্ক্ষা বোঝানো হয়েছে, ইচ্ছাকে বোঝানো হয়েছে। ফর এ পার্সনস লাইফ রাদার দেন ড্রিমস অ্যাট নাইট, রাতের বেলা যে স্বপ্ন সেটা বোঝানো হয়নি, বরং একজন মানুষের লক্ষ্য, উদ্দেশ্য, আশা, এগুলোকে বোঝানো হয়েছে।
আফটার দ্য রিপিটেড লাইন ইচ কোয়ার্ট্রেইন, লাইনগুলো রিপিট করার পর প্রত্যেকটা স্টেঞ্জায় অর্থাৎ প্যারাতে ইনক্লুডস অ্যান ইমেজ টু শো, ইনক্লুড করা হয়েছে ইমেজ দেখানোর জন্য হোয়াট লাইফ ইজ লাইক, জীবন কিসের মতো, উইদাউট ড্রিমস, স্বপ্ন ছাড়া। প্রথমটায় বলা হয়েছে স্বপ্ন ছাড়া ডানাভাঙ্গা পাখির মতো, যেটা উঠতে পারে না। দ্বিতীয়টায় বলা হয়েছে বারেন ফিল্ড ফ্রোজেন উইথ স্নো। এই অংশটা কিন্তু না দিলেও চলবে, মূল সামারিটা এখানেই শেষ। আমরা এখন 4 নম্বর প্রশ্ন সমাধান করব। এখানে 12টি ওয়ার্ড রয়েছে কিন্তু গ্যাপ রয়েছে 10টি, অর্থাৎ 2টি ওয়ার্ড এখানে বেশি রয়েছে। প্রয়োজন অনুযায়ী এখানে গ্রামাটিক্যাল চেঞ্জও হতে পারে, অর্থাৎ কোনো কোনো ওয়ার্ডের ধরন প্রকৃতি চেঞ্জ হতে পারে। চলো আমরা এটা সমাধান করি। হসপিটালিটি হ্যাজ লং বিন এ পার্ট অফ আওয়ার কালচার ইন বাংলাদেশ। হসপিটালিটি দ্যাট মিন্স আতিথেয়তা বাংলাদেশের কালচারের দীর্ঘদিনের একটা অংশ। অলদো মেনি আদার থিংস আর চেঞ্জিং, যদিও অনেক কিছু পরিবর্তিত হচ্ছে, চেঞ্জিং হয়ে যাবে, কারণ এখানে একটি বিভার্ব রয়েছে। চলমান কাজ বোঝানোর জন্য বিভার্ব এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, এবং সেই অনুযায়ী চেঞ্জের সাথে আইএনজি যুক্ত হয়েছে। যদিও অনেক কিছু পরিবর্তন হচ্ছে, নাও পিপুল, বর্তমানে মানুষ, আর স্টিল কোয়াইট পোলাইট অ্যান্ড ফ্রেন্ডলি টুয়ার্ডস ফরেনার্স, ফরেনার্সদের প্রতি এখনও মানুষ কি রয়েছে, পোলাইট এবং ফ্রেন্ডলি, নম্র, ভদ্র এবং বন্ধুত্বপূর্ণ। দে লাইক স্পিকিং টু ফরেনার্স, তারা ফরেনারদের সাথে কথা বলতে পছন্দ করে, ইভেন ইফ দে হ্যাভ নট বিন ইন্ট্রোডিউসড, এমনকি তাদের সাথে যদি পরিচয় নাও থাকে। ইট ইজ কোয়াইট কমন ফর বাংলাদেশ ইজ টু আস্ক পার্সোনাল কোশ্চেন্স অ্যাবাউট ফ্যামিলি, জবস অ্যান্ড ইনকাম, জব এবং পরিবার সম্পর্কে ব্যক্তিগত প্রশ্ন করা বাংলাদেশের জন্য, যদিও এটা খুবই কমন, হুইচ ভিজিটর্স ফ্রম ওভারসিজ মাইট ফাইন্ড অকওয়ার্ড, বিদেশি যে ভিজিটররা রয়েছে তারা এটাকে হয়তো দৃষ্টিকটু মনে করতে পারেন। তাহলে F নম্বরে ব্যবহার করতে হবে ফ্রম। হাউএভার ইট শুড বি আন্ডারস্টুড দ্যাট, যাই হোক এটা মনে রাখতে হবে, নো হার্ম ইজ মিন্ট বাই সাচ কোশ্চেন, এই ধরনের প্রশ্ন করে কোনো ধরনের ক্ষতি সাধন করা উদ্দেশ্য নয়। জি নম্বরে নো হবে, এইচ নম্বরে কোশ্চেন হবে। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে, দে এক্সপ্রেস এ জেনুইন ইন্টারেস্ট ইন দ্য ফরেনার্স স্টেট অফ অ্যাফেয়ার্স, বিদেশিদের রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় সম্পর্কে তারা খুব আগ্রহ প্রকাশ করে থাকে। দ্য হোল কান্ট্রি হ্যাজ এ ফেয়ারলি গুড কমিউনিকেশন নেটওয়ার্ক নাও, পুরো দেশে এখন চমৎকার কমিউনিকেশন নেটওয়ার্ক রয়েছে, যোগাযোগ ব্যবস্থা রয়েছে। আমরা এখন 5 নম্বর প্রশ্নে চলে আসলাম। 4 নম্বর এবং 5 নম্বরের মধ্যে যে পার্থক্য সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। 4 নম্বরের জন্য অপশন রয়েছে, 5 নম্বরের জন্য কোনো অপশন নেই, তাই এটার মার্কসও কিন্তু বেশি, 10 নম্বর। কুয়াকাটা ইজ এ রেয়ার সিনিক স্পট সিচুয়েটেড ইন পটুয়াখালী ডিস্ট্রিক্ট অ্যাবাউট 320 কিলোমিটার্স ফ্রম ঢাকা। ঢাকা থেকে 320 কিলোমিটার দূরে পটুয়াখালী ডিস্ট্রিক্টে কুয়াকাটা অবস্থিত, যেটা রয়েছে নৈসর্গিক সৌন্দর্য। ইট ইজ এ ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন, এটা হলো বিখ্যাত পর্যটকদের জন্য একটা গন্তব্যস্থান, বিকজ অফ দ্য পিকচারেক্স ন্যাচারাল বিউটি, sandy beaches, blue sky, and the shimmering expanse of water of the Bay of Bengal and the evergreen forest. অর্থাৎ এটার যে চমৎকার প্রাকৃতিক দৃশ্য রয়েছে, বালুময় দ্বীপ রয়েছে, নীলাকাশ রয়েছে, এবং চিকমিক করা যে পানির বিস্তৃতি রয়েছে বঙ্গোপসাগরের, এবং রয়েছে চিরসবুজ বন। দ্য নেম কুয়াকাটা originates from the digging of a well by the early Rakhines for collecting water. পানি সংগ্রহ করার জন্য প্রথম দিকে রাখাইনরা যে কুয়া খনন করেছিল, সেখান থেকে কুয়াকাটা নামটির উৎপত্তি হয়েছে। কুয়াকাটা allows its visitors to watch both sunrise and the sunset from the beach. অর্থাৎ কুয়াকাটা সুযোগ করে দেয় ভিজিটরদের জন্য একই জায়গা থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখার জন্য। জেন্টল অ্যান্ড স্যান্ডি স্লোপস মেক ইট প্লিজেন্ট, অর্থাৎ
যে কোমলতা রয়েছে, নম্রতা রয়েছে, আর যে স্যান্ডি স্লোপ, বালির যে একটা ঢাল রয়েছে, পানির দিকে আস্তে আস্তে যেই নিচু হতে থাকে সেটাকে স্লোপ বলা হয়। মেক ইট প্লিজেন্ট, এটা আরও আনন্দময় করেছে ফর বাথিং, সুইমিং অ্যান্ড ডাইভিং, গোসলের জন্য, সাঁতারের জন্য, ডুব দেওয়ার জন্য। 5 নম্বর প্রশ্ন এখানেই শেষ। আমরা চলে আসলাম এখন কোশ্চেন 6-এ। এই গল্পটা হয়তো তোমাদের অনেকেই জানা, যে আঙ্গুর ফল টক, সেই শিয়ালের গল্প। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ফক্স ইন এ ফরেস্ট, এক জঙ্গলে এক শিয়াল বাস করত। ওয়ান ডে হি ওয়াজ ভেরি হাংরি, একদিন সে খুব ক্ষুধার্ত ছিল। হি সার্চড ফর ফুড এভরিওয়্যার বাট হি ডিড নট গেট এনি ফুড, সব জায়গায় খাবার খুঁজলো কিন্তু কোথাও সে খাবার খুঁজে পেল না। অ্যাট লাস্ট হি এন্টার্ড ইনটু এ ভাইনিয়ার্ড, অবশেষে সে একটি আঙ্গুর বাগানে প্রবেশ করল। দেয়ার ওয়ার রাইপ গ্রেপস হ্যাঙ্গিং আপ অন দ্য ভাইন, সেখানে পাকা আঙ্গুর ঝুলেছিল। দ্য গ্রেপস ওয়ার টু হাই ফর হিম টু রিচ, কিন্তু আঙ্গুরগুলো খুব উঁচুতে ছিল, যেটা সে নাগাল পাচ্ছিল না। হি টুক এ রান অ্যান্ড জাম্প টু রিচ দ্য বাঞ্চ অফ গ্রেপস বাট কুড নট রিচ ইট, তারপর সে একটু দৌড়ে আসলো, দৌড়ে এসে লাফ দিল সেটাকে নাগাল পেতে, কিন্তু সে কাছে পৌঁছাতে পারল না। অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন হি জাম্পড, এই চেষ্টাটা সে বারবার করলো। বাট ইচ টাইম হি ফেল টু রিচ দ্য গ্রেপস, কিন্তু প্রত্যেকবার সে কিন্তু ব্যর্থ হলো। অ্যাট লাস্ট বিং টায়ার্ড হি ওয়েন্ট অ্যাওয়ে সেইং দ্যাট দ্য গ্রেপস ওয়ার সাওয়ার, অবশেষে ক্লান্ত হয়ে সেটা বলতে বলতে চলে গেল যে আঙ্গুর ফল টক। এই গল্প থেকেই কিন্তু মূলত এই প্রবাদটার সৃষ্টি হয়েছে, আঙ্গুর ফল টক। আমাদের জীবনেও আমরা দেখি, যখন আমরা অনেক চেষ্টা করি কোনো কাজ করার জন্য, কিন্তু কাজটা যখন করতে পারি না নিজের ব্যর্থতার কারণে, তখন কিন্তু আমরা আঙ্গুর ফল টক বলে চালিয়ে দিই। তাহলে উত্তরগুলো আমরা একটু মিলিয়ে নিই। ই, বি, আই, ডি, জে, এ, এইচ, সি, জি, এফ। আমরা এখন দেখব রাইটিং পার্টে কী ছিল। 7 নম্বর প্রশ্ন ফ্লো চার্ট, 15 নম্বর ছিল এটার জন্য। প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি, এখানে বিভিন্ন প্রফেশন দেখানো হয়েছে, ফ্যামিলি, বিজনেস, গভর্নমেন্ট জব, ব্যাংকিং, রিসার্চ, টিচিং, কোন পেশায় কত পার্সেন্ট সেটা পাশে উল্লেখ রয়েছে। এই ছিল গ্রাফ অ্যান্ড চার্ট। তারপর ছিল একটা স্টোরি শুরু, যেটাকে কমপ্লিট করতে হবে। এটাও কিন্তু খুব কমন একটা স্টোরি ছিল, সেই উড কাটারের কাহিনী, কাঠুরিয়ার কাহিনী, যে বনে কাঠ কাটতে গিয়ে তার কোঠারটা পানিতে পড়ে গিয়েছিল, পরে জল পড়ে এসে তার কোঠার উদ্ধার করে দিয়েছিল। গল্পটা খুবই কমন, নিশ্চয়ই তোমাদের জানা আছে। এবং সর্বশেষ যে প্রশ্ন, বন্ধুকে চিঠি লিখতে হবে কংগ্রাচুলেটিং হিম হার, তাকে কংগ্রাচুলেশন জানিয়ে অন হিজ অর হার গেটিং ফার্স্ট প্রাইজ ইন ইংলিশ ডিবেট কম্পিটিশন, ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় বন্ধুকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি লিখতে হবে। উল্লেখ্য, 2023 সালের পরিবর্তিত সিলেবাসের কারণে ফার্স্ট পেপারে কোনো প্যারাগ্রাফ ছিল না, প্যারাগ্রাফ 2টি ছিল ইংলিশ সেকেন্ড পেপারে। এই ছিল 2023 সালে সিলেট বোর্ডে আগত ইংরেজি প্রথম পত্র প্রশ্নের সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভিডিওটা দেখে তোমরা প্রশ্ন সম্পর্কে ধারণা পেয়েছো। আর তুমি যদি 2024 সালের একজন পরীক্ষার্থী হয়ে থাকো, তোমার প্রশ্ন কিন্তু অনুরূপ স্ট্রাকচারে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, এই চ্যানেলে রয়েছে বিভিন্ন সালের এইচএসসি পরীক্ষায় আগত ইংরেজি প্রথম পত্র এবং তৃতীয় পত্রের সমাধান। আশা করি প্রত্যেকটি ভিডিও যদি একবার দেখতে পারো, তাহলে ইংরেজিতে তোমাদের দক্ষতা বৃদ্ধি পাবে। প্রত্যেকটি ভিডিও নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরিশেষে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, মঙ্গল কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।